হাই। তো এখন আমরা আজকে দেখব যে টপিকে, সেটা হচ্ছে যে বিল্ডিং আপ ভোল্টেজ অফ এ ডিসি শান্ট জেনারেটর। এটা তোমাদের পেজ নাম্বার 16-তে আছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে কিসে, বিল্ডিং আপ ভোল্টেজ অফ এ ইন এ ডিসি শান্ট জেনারেটর অর অফ এ ডিসি শান্ট জেনারেটর। তো এটা অবশ্যই হচ্ছে সেলফ এক্সাইটেড। তাহলে আগের দিন আমরা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর উপরে দেখেছি, এবার হচ্ছে সেলফ এক্সাইটেড। সেলফ এক্সাইটেড মানে যে জেনারেটর নিজেকে নিজে এক্সাইট করতে পারে, তার ম্যাগনেটটাকে নিজে থেকে তৈরি করে। আমরা পার্মানেন্ট ম্যাগনেট মোটর জানি বা জেনারেটর জানি, তো সেগুলোর ক্ষেত্রে পার্মানেন্টলি ম্যাগনেট থাকে। আমাদের যে বড় সাইজের কোনো মোটর হয় বা জেনারেটর হয়, তখন তাতে কি থাকে, ইলেকট্রোম্যাগনেট থাকে, তাই তো। তো সেটাকে আমরা ফিল্ড সিস্টেম বলি বা ফিল্ড ওয়াইন্ডিং বলি। তাতে ইলেকট্রিসিটি দিলে পরে, ডিসি ইলেকট্রিসিটি দিলে পরে তাতে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। তো যে জেনারেটর নিজে থেকে নিজে ম্যাগনেটিক ফ্লাক্সটাকে ইনডিউস করতে পারে তার ভেতরে, তো এমন জেনারেটরকে আমরা কি বলি, সেলফ এক্সাইটেড। তো সেই সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটরকে দেখবো আমরা। আপাতত যেটাকে দেখছি সেটা হচ্ছে শান্ট ডিসি শান্ট জেনারেটরকে দেখছি, ঠিক আছে। তো এই জেনারেটরের জন্য যে কন্ডিশনস গুলো, সেগুলো কি, সেলফ এক্সাইটেড জেনারেটরের জন্য যে কন্ডিশনস গুলো প্রয়োজন, সেটা অবশ্যই কি, দেয়ার মাস্ট বি এ রেসিডুয়াল ম্যাগনেটিজম ইন দা ফিল্ড কোর। তাহলে কি হচ্ছে, ফিল্ড বা পোলের ভেতরে কি লাগবে, পোলের ভেতরে রেসিডুয়াল ম্যাগনেটিজম, এই প্রপার্টিসটা থাকা দরকার, মানে অবশিষ্ট চুম্বকত্ব। মানে আমরা ইলেকট্রিসিটি না দিলেও তাতে কিছু না কিছু কম বেশি ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে বা ম্যাগনেটিক প্রপার্টিটার সাথে ধরে দেবে। নেক্সট হচ্ছে দ্য ফিল্ড রেজিস্ট্যান্স শুড বি বিলো দ্য ফিল্ড ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ভ্যালু। এই জিনিসটা কি, দেখো ফিল্ডের রেজিস্ট্যান্সের তো ওয়াইন্ডিং আছে, সো ওয়াইন্ডিং এবার বাইরে থেকে আমরা সাপ্লাই দিচ্ছি, হয়তো সাপ্লাই দেওয়ার সময় তার কারেন্টটাকে লিমিট করার জন্য আমরা এটা তার সঙ্গে একটা রিওস্ট্যাট লাগাচ্ছি, কারেন্ট লিমিটিং এর জন্য একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি। সো ওভারঅল রেজিস্ট্যান্সটা মানে কত, ফিল্ডের নিজস্ব রেজিস্ট্যান্স প্লাস বাইরে থেকে যে এক্সটার্নালি যে কারেন্ট লিমিটিং এর জন্য যে রেজিস্ট্যান্সটা লাগানো হয়েছে, এই দুটোর মানটা যোগ করে মোটরের ফিল্ডের একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বলে একটা ভ্যালু হয়, সেই মানের থেকে যেন বেশি না হয়। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স জিনিসটা এমন যে ওর থেকে বেশি যদি রেজিস্ট্যান্সের মান হয়ে যায়, ঠিক আছে, ফিল্ডে, তাহলে ফিল্ডে সাফিসিয়েন্ট কারেন্ট যাবে না। আর ফিল্ডে সাফিসিয়েন্ট কারেন্ট না গেলে ফিল্ডটা কি করবে, ফেল করে যাবে, মানে ফিল্ডটা ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করতে পারবে না এবং জেনারেটরটাও ভোল্টেজ বিল্ড আপ করতে পারবে না, ঠিক আছে। নেক্সট, জেনারেটর শুড বি রান অ্যাট দ্য রেটেড স্পিড। তার মানে জেনারেটরকে অবশ্যই রেটেড স্পিডে চালাতে হবে। হয়তো 1500 আরপিএম হলে 1500 আরপিএম, 3000 হলে 3000, যেরকম হবে, যে আরপিএম এর জন্য হবে, 2000 হলে 2000 আরপিএম, সেই আরপিএমকে ঘোরাতে হবে। তার প্রাইম মুভারটাকে সেই স্পিডেই জেনারেটরটাকে ঘোরাতে হবে। নেক্সট হচ্ছে দেয়ার মাস্ট বি এ প্রপার রিলেশন বিটুইন দ্য ডাইরেকশন অফ রোটেশন অ্যান্ড দ্য ডাইরেকশন অফ ফিল্ড কারেন্ট। তাহলে কি হচ্ছে, ধরো জেনারেটরটা যেদিকে ঘুরছে তার সঙ্গে ফিল্ডে যে কারেন্টটা যেদিকে যাচ্ছে, এই দুটোর মধ্যে একটা প্রপার রিলেশন থাকা দরকার। মানে জেনারেটর যেদিকে ঘুরছে আর ফিল্ডে যেদিকে কারেন্ট যাচ্ছে, এটা কি করছে, একে অপরকে হেল্প করছে। কেমন ভাবে, ফিল্ডের যে ম্যাগনেটিক ফ্লাক্স, কারেন্ট যাওয়ার ফলে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হচ্ছে, সেটার জন্যই যে আর্মেচারটা যেদিকে ঘুরছে সেই দিকে কি হচ্ছে, একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। ওকে, সেই ভোল্টেজটাই ফিড হচ্ছে কোথায়, আবার ফিল্ডে যাচ্ছে, ফলে ফিল্ডের কারেন্টকে সেই দিকেই রাখছে, অপোজিট করে দিচ্ছে না, ঠিক আছে। তার আর্মেচারের যে ভোল্টেজটা, সেটা হেল্প করছে ফিল্ডের কারেন্টটাকে ইনক্রিজ করতে, বা ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্টটাকে কন্টিনিউ যেতে, সেটাকে বাধা দিচ্ছে না। সো এইভাবে তাদের মধ্যে একটা প্রপার রিলেশন থাকা দরকার। আমরা দেখা যাচ্ছে এমন কানেকশন করে ফেলেছি ফিল্ড আর আর্মেচারের ভেতরে, অপোজিট কানেকশন করে ফেলেছি, তাতে কি হয়েছে, যে আর্মেচারের ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে, সে কি করছে, ফিল্ডের মধ্যে যে কারেন্টকে বাধা দিয়ে দিচ্ছে বা অপোজিটে যেতে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেই তার জন্যই যে রেসিডুয়াল ম্যাগনেটিজমটা আছে, সেই ম্যাগনেটটা কমে যাচ্ছে। রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য যে ইনডিউসড হয়েছে ইএমএফ, সেই ইএমএফ এর জন্য একটা কারেন্ট ফিল্ডের মধ্যে দিয়ে আবার যাচ্ছে, সেই কারেন্ট কি করছে, রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে কমিয়ে দিচ্ছে। ফলে আর কি হচ্ছে না, আর্মেচারের ভেতরে কোনো ইএমএফ ইনডিউসড হচ্ছে না, ফলে আর্মেচারের ভোল্টেজটা হেল্প করছে না রেসিডুয়াল ম্যাগনেটিজমকে, তার সঙ্গে অ্যাড হচ্ছে না ফিল্ডের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটার ফলে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, সেটা সাহায্য করছে না রেসিডুয়াল ম্যাগনেটিজমকে, ঠিক আছে। তারপরে the polarity of the induced voltage must be in such a direction as to produce the field current to assist the residual magnetism। দেখেছো, একই কথা বললো, যে যে পোলারিটিতে তৈরি হবে ইনডিউসড ইএমএফটা, সেটা কি করবে, সেটা অ্যাসিস্ট করবে, সহযোগিতা করবে কাকে, না রেসিডুয়াল ম্যাগনেটিজমকে। এবার আর্মেচারে প্লাস মাইনাসটা যেটা তৈরি হয়েছে, সেটা যখন ফিল্ডে দিয়েছি, তখন কি হচ্ছে, ফিল্ডের মধ্যে দিয়ে যেদিকে কারেন্ট গেলে রেসিডুয়াল ম্যাগনেটিজমের
দিকেই হচ্ছে কি হবে, রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য যেদিকে নর্থ আর সাউথ পোল আছে সেই দিকেই অ্যাড হতো প্রপারলি কারেন্টটা গেলে, কিন্তু দেখা যাচ্ছে অপোজিটে যাচ্ছে কারেন্টটা। আর্মেচারে যেদিকে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে, ফিল্ডের কারেন্টের ডাইরেকশন পাল্টে গেছে, ফলে ফিল্ডে যে ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা কি করছে, রেসিডুয়াল ম্যাগনেটিক ফ্লাক্সকে বাধা দিচ্ছে। ফলে কি করবে, সেই মুহূর্তে নেট ফ্লাক্স জিরো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আর্মেচারে কোনো ভোল্টেজ বিল্ড আপ করবে না, আর জিনিসটা ফেল করে যাবে। আচ্ছা, the polarity of the induced EMF depend upon the direction of rotation। তাহলে পোলারিটিটা কি করে, রোটেশনের উপর নির্ভর করে ইএমএফ ইন্ডিউসটা। ইভেন আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে পোলারিটি অফ দ্য ফিল্ড পোল। ফিল্ড পোলের পোলারিটি মানে আমি নর্থটাকে সাউথ করে দিলাম, সাউথটাকে নর্থ পোল বানিয়ে দিলাম, তাহলে কি হবে, আর্মেচারের ভিতরে যে পোলারিটিতে তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি, যে কার্বন ব্রাশটা পজিটিভ আর যে কার্বন ব্রাশটা নেগেটিভ, তাদের মাথাটা পাল্টে যেতে পারে দুটো কারণে, একটা ঘোরার দিক পাল্টে গেলে বা ম্যাগনেটিক পোলটা পাল্টে গেলে, ডিপেন্ড অন দ্য ফিল্ড কারেন্ট ডাইরেকশন। ওকে, ইভেন আফটার ফুলফিলিং দ্য অ্যাবাভ কন্ডিশনস, দেখা যাচ্ছে উপরে এই সমস্ত কন্ডিশনস গুলো আমরা ফুলফিল করলাম, if the self-excited DC generator failed to build up a voltage, মানে DC generator কি করলো, ভোল্টেজ বিল্ড আপ করতে পারলো না, তারপরেও এত কিছু ফুলফিল করার পরে ভোল্টেজ বিল্ড আপ করলো না, there may be other reasons as listed in the table 1। সো টেবিল 1 এ হয়তো অন্যান্য কোনো রিজন থাকতে পারে, এই রিজনটা তোমরা আগের দিন যদি দেখো সেম টাইপের, সেই কজ রিজন বা রেমেডিস, তার মানে উপশমটা কিভাবে করবো, প্রবলেমটাকে সলভ কি করে করবো, সেখানে টেবিলে দেওয়া আছে। দেখো এই প্রবলেম গুলো আগের দিন আমরা আলোচনা করেছি, আর আজকে আর চাইছি না এগোতে। সো আমি বলে দিই জাস্ট, এ ব্রেক অর ওপেনিং ইন দ্য ফিল্ড অর আর্মেচার সার্কিট, আর্মেচার সার্কিট ওপেন হতে পারে বা ব্রেক করতে পারে কোথাও, বা ফিল্ড সার্কিট লুজেন ব্রাশ কন্টাক্ট or connections, তাহলে ব্রাশের কন্টাক্ট আর কানেকশন লুজ হতে পারে, মানে প্রপারলি প্রেসার নেই। এ ডার্ট অর দ্য সেভারাল পিটেড কমিউটেটর, তাহলে ডার্ট বা নোংরা পড়ে গেছে কমিউটেটরের উপরে, বা কমিউটেটর গুলো ক্ষয়ে 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 গেছে, গর্ত গর্ত হয়ে গেছে। এই শর্ট সার্কিট ইন দ্য আর্মেচার অর ফিল্ড সার্কিট, আর্মেচার বা ফিল্ড সার্কিট আর শর্ট সার্কিট আছে। সো এগুলোর জন্য রিজন, এই কেন হয়, এটা কজ হলো, তার রিজন কি হয়, কারণ কিসের জন্য হয় সেটা বলা হয়েছে এখানে, আর তার রিমিডিসটা তোমরা একটু দেখে নেবে এটা। এবার আমরা চলে আসি যে মেথড অফ বিল্ডিং আপ ভোল্টেজ ইন এ ডিসিশন জেনারেটর, কিভাবে জেনারেটরের মধ্যে ভোল্টেজটা বিল্ড আপ করতে হয়। দেখো সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে, সার্কিট ডায়াগ্রামটা খুব সিম্পল। এই যে হচ্ছে আর্মেচার, আর্মেচারের A1 A2 মাথা, এই টার্মিনাল দুটো বেরিয়েছে কার্বন ব্রাশ থেকে, এই দুটো মাথা নিয়ে গিয়ে সিম্পল আমরা কি করেছি, ফিল্ডে সাপ্লাই দিয়ে দিয়েছি। দেখেছো ফিল্ডের E1 আর E2, যেহেতু এটা শান্ট মোটর, সো শান্ট জেনারেটর, তো শান্ট জেনারেটরের ক্ষেত্রে টার্মিনাল মার্কিং হয় E1 আর E2। যদি সেপারেটলি হতো তাহলে F1 F2, সিরিজ হলে পরে D1 D2। ওকে ওকে, সো সিম্পল আর্মেচারে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে এই দু মাথায়, সেটাকে দেখো ডাইরেক্টলি ফেড করা হয়েছে কি দিয়ে, ডাইরেক্টলি ফেড করা হয়েছে এই ফিল্ডে, আর এখান থেকেই অন্যদিকে দুটো মাথা L1 আর L2 পজিটিভ মাথা দুটোকে বাইরে বার করে নেওয়া হয়েছে ফর লোড লাগানোর জন্য পরবর্তীতে। এবার দেখো এই অ্যারেঞ্জমেন্টে একটু আমরা নতুন কিছু অ্যাড করেছি, এই টোটাল পথটাতে আমরা তিনটে অতিরিক্ত জিনিস অ্যাড করেছি, সেটা আমাদের এক্সপেরিমেন্টের সুবিধার জন্য। সেটা কি, সেটা হচ্ছে একটা রিওস্ট্যাট বা কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স, যেটা কি করবে ফিল্ডের মধ্যে দিয়ে, এবার এখানে তো অনেকটা বেশি ভোল্টেজ তৈরি হবে, সেই দেখা যায় সম্পূর্ণ ভোল্টেজটার ফলে এই ফিল্ডের মধ্যে অনেক বেশি কারেন্ট যাচ্ছে, তো ফিল্ডের কারেন্টের উপরে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না, তাই তার জন্য আমরা কি করেছি, রিওস্ট্যাট লাগিয়েছি, যাতে এখানকার ভোল্টেজ অনেক বেশি তৈরি হলেও দু মাথায় আমরা কি পারবো, ফিল্ডের মধ্যে যে কারেন্টটা যাবে সেটাকে লিমিট করতে পারবো বা চেঞ্জেস করতে পারবো থ্রু দিস রেজিস্টার অর রিওস্ট্যাট। নেক্সট আমরা ফিল্ডকে ওপেন করে দিতে পারি বা ক্লোজ করতে পারি একটা নির্দিষ্ট টাইমে, তার জন্য একটা সুইচ আছে। আর ফিল্ডে কত কারেন্ট যাচ্ছে সেটা মেজার করার জন্য অবশ্যই ভোল্টেজটা ইম্পর্টেন্ট না, ফিল্ডে কত কারেন্ট যাচ্ছে, কারণ কারেন্টের সঙ্গে ফ্লাক্সটা ডাইরেক্টলি সমানুপাতিক। তো আমরা এখানে ফিল্ডে কত কারেন্ট যাচ্ছে সেটা জানার জন্য আমরা একটা অ্যামিটার লাগিয়েছি, অবশ্যই প্রপার পোলারিটি। যদি এই মাথাটা পজিটিভ তৈরি হয়, এই মাথা নেগেটিভ, তাহলে এই পজিটিভের সঙ্গে কি করেছি, ফিল্ডের E1 যোগ করেছি। দেখো এইখান থেকে পজিটিভটা বেরিয়ে আসছে, বেরিয়ে এসে অ্যামিটারে পজিটিভ মিলিটে গেছে, আর অপোজিট নেগেটিভটা বেরিয়ে এসে এদিকে নেগেটিভ লাইনে গেছে। তো এই পোলারিটিটা মাস্ট বি সেম থাকার দরকার, ঠিক থাকার দরকার। যদি অপোজিট পোলারিটি লাগাই তাহলে অ্যামিটারের দিকে কারেন্টটা উল্টো দিকে যাবে, অ্যামিটারের কাঁটাটা উল্টো দিকে গিয়ে ধাক্কা মারবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আগে থেকে আমাদের এই পোলারিটিটা প্রপারলি কানেকশন করতে হবে। আর ফাইনালি আউটপুট বেরিয়ে আছে, সেই ফাইনালি আর্মেচারে কতটা আউটপুট পাচ্ছি, হ্যাঁ আউটপুট ভোল্টেজ, সেটাকে আমরা এই ভোল্টমিটার দিয়ে মাপছি। তাহলে আমাদের যে রিডিং নিতে হবে যখন প্র্যাকটিক্যাল করার টাইমে, দুটো রিডিং নিতে হবে, সেটা যে অ্যামিটার রিডিংটা, ফিল্ড কারেন্ট, মানে এই অ্যামিটার রিডিংটা বলছে যে ফিল্ডে কতটা কারেন্ট যাচ্ছে। সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের ক্ষেত্রেও আমরা ফিল্ড কারেন্ট মেপেছিলাম। সিমিলার ওয়েতে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে ভোল্টমিটার, মানে আউটপুট ভোল্টেজটা কত, বা এই জেনারেটর কতটা ভোল্টেজ তৈরি করেছে ফাইনালি আউটপুটে পাচ্ছে সেটা, ঠিক আছে। ইএমএফটা মেবি বেশি হতে পারে, কারণ এর ভেতরে একটা ড্রপ হবে পরবর্তীকালে আউটপুটে আসতে গেলে।
লোড চাপালে আরো বেশি ড্রপ হয় ভেতরে, আই আর এ ড্রপ হয়, ঠিক আছে। আচ্ছা, সো এটা এখানে দেখো শুধুমাত্র এটাই বলা হয়েছে যে কি হয়, প্রথমে আমরা কি করব, সুইচটাকে ওপেন রাখবো, আর্মেচারটাকে প্রাইম মুভার দিয়ে ঘোরানো শুরু করবো। এবার দেখবো এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হয়েছে, মেবি এই ভোল্টেজটা 5 থেকে 10 বা 20 25 হতে পারে, ডিপেন্ড আপন দ্য ক্যাপাসিটি অফ জেনারেটর, তার উপর নির্ভর করবে। আমাদের ল্যাবে যে জেনারেটরগুলো আছে জির, সেগুলোতে 20 থেকে 25 ভোল্ট মতন তৈরি হয়, ঠিক আছে, ওপেন সার্কিট অবস্থায়। অন্যান্য জায়গায় আমি দেখেছি সেখানে 30 থেকে 35 বা 40 ভোল্ট মতনও তৈরি হয় কিছু ক্ষেত্রে। ওকে, সো এই ভোল্টেজটা আমরা দেখবো ফার্স্টে তৈরি হয়েছে কিনা। সো প্রপার পোলারিটি থাকলে ভোল্টমিটারটা যদি প্রপার পোলারিটি, যেহেতু ডিসি, সো ডিসি ভোল্টমিটার প্রপার পোলারিটিতে লাগাতে হবে, তাহলে ভোল্টমিটারটা দেখাবে প্রপারলি, নাহলে অপোজিটের বাড়ি লাগবে, তখন আমাকে কানেকশনটা চেঞ্জ করতে হবে। এবার আমরা কি করবো, এবার হচ্ছে প্রপারলি স্পিডে নিয়ে আসবো, প্রাইম মুভারটাকে ঘুরিয়ে, যখন প্রপার স্পিডে চলে আসবো তখন আমরা কি করবো, সুইচটাকে ক্লোজ করবো। বাট খেয়াল রাখবো যাতে আমরা এই রেজিস্ট্যান্সটাকে ম্যাক্সিমাম পজিশনে রাখি, মানে সবচেয়ে বেশি বাধা দিচ্ছে এমন অবস্থায় রাখি, ঠিক আছে। তো স্টার্টিং পজিশন বলেছে, এটা ধরো তার ম্যাক্সিমাম পজিশন এখানে রাখা বলা হয়েছে, বা কাট ইন পজিশন, মানে সম্পূর্ণ রেজিস্ট্যান্সটা আছে। আর এখানে কাট আউট এই পজিশনে আসলে পরে কি হবে, এই রেজিস্ট্যান্সটা পুরো বাদই হয়ে যাবে, ফলে এই ফিল্ডটা ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাবে আর্মেচারের সঙ্গে, কোনো মাঝখানে কোনো বাধা দেওয়ার থাকবে না। সো কাট আউট পজিশন, ঠিক আছে। সো এটা কেন রেখেছি, এটা লিমিট করার জন্য। এবার আমরা সুইচটাকে অন করলাম, দেখবো যেখানে সামান্য হয়তো ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ফলে একটু অতিরিক্ত ম্যাগনেট তৈরি হবে, ফলে এখানকার ভোল্টেজটা একটু বেশি পাবো। যদি বেশি না পেয়ে কমে যায় ভোল্টেজটা, সঙ্গে সঙ্গে আমরা এই সুইচটাকে খুলে দেবো, ঠিক আছে। আর কি করবো, প্রাইমারটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমরা এই ফিল্ডের কানেকশনের টার্মিনালের পোলারিটিটা চেঞ্জ করবো, এই E2টা উপরে দেবো, E1টা নিচে দেবো। কেন না, হয়তো ফিল্ডের মধ্যে যেদিকে কারেন্ট যাচ্ছিল সেটাই কি করছে, সেই কারেন্টের ফলে যে নতুন ফ্লাক্সটা তৈরি হচ্ছে, সেই ফ্লাক্সটা রেসিডুয়াল ফ্লাক্সটাকে বাধা দিচ্ছে, বা রেসিডুয়াল যে ম্যাগনেটিজম আছে সেটাকে অপোজ করছে, ফলে আর্মেচারে কম ভোল্টেজ তৈরি হচ্ছে, ভোল্টমিটারের ভোল্টেজটা কমে যাচ্ছিল। সেটা আমরা দেখে নেবো। আর যদি সুইচটা অন করার সাথে সাথে ভোল্টেজটা একটু বৃদ্ধি পায় তাহলে ঠিক আছে। এবার সুইচটা প্রাইম মুভার ঘুরছে, সুইচ অন করা হয়েছে, আস্তে 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 স্টেপে স্টেপে বা আস্তে আস্তে আমরা কি করবো, রিডিংটাকে কাটতে থাকবো, মানে রেজিস্টারটাকে বাদ দিতে থাকবো, কিন্তু স্টেপে স্টেপে। আর প্রত্যেকটা স্টেপে স্টেপে এক একটা স্টেপ অন্তর অন্তর আমরা কি করবো, অ্যামমিটার দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে আর ভোল্টমিটার কত কারেন্ট যাচ্ছে, এটা আমাদের টেবিলের মধ্যে রেকর্ড করতে থাকবো, ঠিক আছে। দিয়ে এইভাবে ফুললি কাট আউট পজিশনে চলে যাবো, সেই মুহূর্তে কি আমরা দেখবো অ্যামমিটার কত কারেন্ট যাচ্ছে, ভোল্টমিটারতে কতটা ভোল্টেজ তৈরি হয়েছে। সো এইটা হচ্ছে কাজ। তারপরে অফ করবো কি করে, আইদার আমরা প্রাইম মুভারকে সম্পূর্ণ শাটডাউন করে দিতে পারি, বা আবার এটাকে সম্পূর্ণ কাটিং পজিশনে নিয়ে এসে সুইচটাকে ওপেন করে দিই, তারপর প্রাইম মুভারকে বন্ধ করতে পারি। তো এই হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আসি যে মনে করো যে এই এক্সপেরিমেন্টটা করার টাইমে আমরা দেখলাম যে সবকিছুই করলাম, টার্মিনালও হয়তো চেঞ্জ করেছি, কিন্তু তবুও ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে না, কিন্তু সমস্ত কানেকশনস প্রপার। তাহলে আমাদের যেটা জানতে হবে, সেটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে হয়তো শুরুতে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা প্রয়োজন পড়ে বা রেসিডুয়াল ম্যাগনেটিজম, সেটাই অ্যাবসেন্ট, হয়তো বহুদিন পড়েছিল, বা প্রচন্ড হিটিং এফেক্ট, বা আগে হয়তো হেভিলি লোড লাগানো হয়েছিল জেনারেটার সঙ্গে, যে জেনারেটারটা পুরো পোলটা ডিম্যাগনেটাইজ হয়ে গেছে, জেনারেটরের পোলটা ডিম্যাগনেটাইজ হয়ে গেছে, ফলে কোনো রেসিডুয়াল ম্যাগনেটিজম নেই, তার তোমাকে নতুন করে তৈরি করতে হবে। নতুন করে তৈরি করার জন্য কি করতে হবে, আমরা এদের ফিল্ডকে ফ্ল্যাশ করতে পারি, ফিল্ডটাকে আমরা ফ্ল্যাশ করবো কিভাবে, ফিল্ডটাকে সেপারেটলি আমরা বাইরে থেকে একটা ডিসি সোর্সের সঙ্গে কানেক্ট করবো, ঠিক আছে। দেখো ক্রিয়েটিং আ রেসিডুয়াল ম্যাগনেটিজম, সো রেসিডুয়াল ম্যাগনেটিজমটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। সো এটা কেন চলে যায়, দেখো উইদাউট রেসিডুয়াল ম্যাগনেটিজম এ সেলফ এক্সাইটেড জেনারেটর উইল নট বি বিল্ডিং আপ ইটস ভোল্টেজ, তো ভোল্টেজ তৈরি করবে না। এই জেনারেটর মে লুজ ইটস রেসিডুয়াল ম্যাগনেটিজম ডিউ টু এনি ওয়ান অফ দ্য ফলোইং রিজন, তাহলে কোনো একটা কারণের জন্য এখানে বাদ যেতে পারে, সেগুলো কি, সেটা হচ্ছে জেনারেটর ইজ কেপ্ট আইডিয়াল ফর এ লং টাইম, বহুদিন ধরে রেখে ফেলে রাখা হয়েছিল তার জন্য হতে পারে, হেভি শর্ট সার্কিট হয়েছিল জেনারেটরে, বা হেভি ওভারলোডিং হয়েছিল, বা the generator is subjected to much heat বা too much vibration, ফলে এর ফলে কি হতে পারে, রেসিডুয়াল ম্যাগনেটিজমটা হারিয়ে যেতে পারে। when the generator loses residual magnetism it can be recreated as stated below, দেখো নতুন করে আমরা তৈরি করতে পারি কি করে, এই দেখো সিম্পল, আমরা নিয়েছি জেনারেটরটাকে, কোনো প্রাইম মুভারকে ঘোরানোর প্রয়োজন নেই, আমরা সিম্পল কি করেছি, এই ফিল্ডকে বাইরে এক্সটার্নাল একটা ডিসি সোর্সের সঙ্গে কানেক্ট করব,
much lower voltage দিয়ে আমরা কানেক্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। One of the method is creating residual magnetism flash বা flashing of the field, এই পদ্ধতিটাকে কি বলে, ফ্ল্যাশিং করা ফিল্ডটাকে, ঠিক আছে। সো এখানে বিশেষ কিছু বলার দরকার নেই। সো আলটিমেট এইটুকু হচ্ছে প্রসেস। আমরা ফিল্ডটাকে ফ্ল্যাশ করব, তার মানে এদিকে যে দিক দিয়ে কারেন্টটা যাবে সেই অনুসারে তাতে একটা নর্থ পোল আর সাউথ পোল হবে। যে আমি সুইচটা বন্ধ করে দেবো, স্টিল সেই কিছু না কিছু অবশ্যই ফ্লাক্সের পোলটা ধরে রেখে দেবে। ওকে, সো এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন তাহলে তো আলটিমেট দেখো, এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে ভোল্টেজটা বিল্ড আপ করে। তো যদি কেউ আরেকবার রিকল করে নিতে চাও তাহলে হচ্ছে কি হয়, এখানে প্রথমে আমরা ঘোরাই, একটা হালকা ভোল্টেজ তৈরি হয়, সুইচটা অন করি, সেই ভোল্টেজটার জন্যই কি হয়, এই ফিল্ডের ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করে। এবার ফিল্ডের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করলে ফিল্ডে আরো ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ে, তার জন্য কি হয়, আবার আর্মেচারের ভিতরে আরেকটু বেশি ভোল্টেজ তৈরি হয়, ইনডিউসড হয় ইএমএফ। ফলে সেটা আবার ফিড হয় কোথায়, আবার ফিল্ডে অতিরিক্ত কারেন্ট বাড়ে। এইভাবে একটা সার্কুলেট করতে থাকে, কারেন্টের মান আস্তে আস্তে বাড়তে থাকে, মানে ফিল্ডটা বেশি ম্যাগনেটাইজ হতে থাকে আর তত বেশি ইএমএফ জেনারেট হতে থাকে। এইভাবে আস্তে 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 ভোল্টেজটা বাড়তে 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 গিয়ে একটা জায়গায় গিয়ে কি হয়, ফিল্ডটা স্যাচুরেট হয়ে পড়ে, আর বেশি ফ্লাক্স তৈরি হয় না, তার বেশি দিয়ে এখানে ইনডিউসড ইএমএফটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। এই সম্পূর্ণ ঘটনাটা কয়েক সেকেন্ডের মধ্যেই জিনিসটা শেষ হয়ে যায় বা সম্পূর্ণ হয়। এবার আমরা আসবো যে আমরা যে রিডিংটা পেলাম এই প্র্যাকটিক্যালটা করার টাইমে, সেই রিডিংটা থেকে আমরা একটা কার্ভ বানাতে পারবো, সেটাকে বলবো ম্যাগনেটাইজিং ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডিসিশন জেনারেটর। দেখো ডিসিশন জেনারেটর ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স কি হয়, যেটাকে দেখানো হয়েছে 3 নম্বর কার্ভে দেখানো হয়েছে। যে দেখো এখানে ফিল্ড কারেন্টটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে আর জেনারেটেড ভোল্টেজ। দেখো জেনারেটেড যে ভোল্টেজটা, এটা শুধুমাত্র ফিল্ড কারেন্টের উপর নির্ভর করে না, কত জোরে ঘুরছে আর্মেচার তার উপর নির্ভর করে। কিন্তু আর্মেচারের স্পিড যত বৃদ্ধি পায় তত বেশি ভোল্টেজ জেনারেট হবে, আর্মেচারের স্পিড যত কম হবে কম জেনারেট হবে। কিন্তু যেহেতু আমরা থ্রু আউট দ্য প্র্যাকটিক্যাল আমরা কি করেছি, আমরা স্পিডটাকে কনস্ট্যান্ট করে দিয়েছি, একটা স্থির স্পিডে দাঁড় করে দিচ্ছি, রেটেড স্পিডে দাঁড় করিয়ে রেখেছি। ফলে তখন ভোল্টেজটা কি হয়েছে, আর তখন স্পিডের উপর নির্ভরশীল হয়ে ওঠেনি, স্পিডের জন্য যা হওয়া সেটুকু হয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু স্পিড যেহেতু আর পাল্টায়নি, তাই ভোল্টেজের জেনারেশনটা সম্পূর্ণ নির্ভর করছে তখন হচ্ছে ফিল্ডে কতটা ফ্লাক্স তৈরি হচ্ছে। এবার ফিল্ড ফ্লাক্সটা ডিপেন্ড করে ফিল্ডের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে তার সঙ্গে, কারণ ফিল্ড ফ্লাক্স আগের দিনই বলেছি ডাইরেক্টলি মেজার করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে আমরা ফিল্ড কারেন্টকে মেজার করি। তাই আমরা এখানে দেখেছি ফিল্ড কারেন্ট ভার্সেস জেনারেটেড ভোল্টেজ, এই দুটোকে প্লটিং করলে পরে দেখতে পাচ্ছি যে এটা ওরা যে মোটর উপরে করেছে সেখানে 0.1 অ্যাম্পিয়ার থেকে 0.8 এর মাঝখানে কি হয়েছে, আস্তে আস্তে ভোল্টেজটা দেখো আস্তে আস্তে রিচ করেছে। সো এই কার্ভটা থেকে আমরা কি বুঝতে পারছি, সেই আগের দিন আমরা বলেছি যে ইনিশিয়ালি দেখো কার্ভটা একদম জিরো থেকে শুরু হয়নি, একটু ওপর থেকে শুরু হয়েছে। সো এই রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য পার্টিকুলার যখন কোনো ফিল্ডে কারেন্ট যাচ্ছে না তাও একটা ভোল্টেজ কিন্তু ইনডিউসড হয়েছে আর্মেচারে। তারপরে যত ফিল্ডে কারেন্ট আস্তে আস্তে বাড়িয়েছি তত ভোল্টেজ ইনডিউসড পেয়েছি, 0.1 ভোল্ট এখানে গেছে 80 ভোল্ট, 0.2 তে দেখো আস্তে আস্তে 120 গেছে, 160 হয়েছে এখানে, সো 120 এইভাবে এসেছে আস্তে আস্তে, সো এইভাবে চলতে থেকেছে, ঠিক আছে। এ করতে করতে 240 ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম ধরো এটা উঠেছে বা তার থেকে একটু বেশি উঠেছে। সো মোটামুটি শুরুর দিকটা বাদ দিলে বাকি এ থেকে বি পজিশন পর্যন্ত দেখো কার্ভটা লিনিয়ার, মানে যেভাবে কারেন্ট পাল্টানো হয়েছে সেই হারেই কি হয়েছে, ভোল্টেজও কম বেশি হয়েছে, ঠিক আছে। তারপর বি থেকে সি এইটুকু পোর্শনের দিকে দেখো, এইটুকুর জন্য যেটুকু কারেন্ট চেঞ্জেস হয়েছে এইটুকুতে কি হয়েছে, ভোল্টেজটা চেঞ্জ হয়েছে, কিন্তু এটা নন লিনিয়ার, তাই এটাকে নিড রিজন বলা হয়, এটাকে লিনিয়ার রিজন বলা হয়। এখান থেকে এইটুকু ভোল্টেজটাকে কি বলা হয়, এই ইএমএফ ফর হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য ই আর বলা হয়। তারপর দেখো তারপরে কার্ভটা ফ্ল্যাট হয়ে গেছে, মানে আর ভোল্টেজ এর থেকে আর উপরে ওঠেনি মানে বাড়েনি। সো এটা স্যাচুরেশন, এইটুকু হচ্ছে এখান থেকে এরপর থেকে সবটা হচ্ছে স্যাচুরেশন রিজন। সো এটা থেকে এটাই আমরা জানতে পারছি। এবার এই কার্ভটা আমরা যখন বানিয়ে ফেলবো তখন আমরা এখান থেকে একটা ক্রিটিক্যাল প্যারামিটারস আমরা জানতে পারবো, জেনারেটরের জন্য একটা ক্রিটিক্যাল প্যারামিটারস আমরা আইডেন্টিফাই করতে পারবো, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, মানে অন্যতম একটা ইম্পর্টেন্ট প্যারামিটারস। এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা কি করে বার করব, যখন আমরা এই অরিজিন থেকে এই কার্ভটার গা ঘেঁষে একটা ট্যানজেন্ট আঁকবো, মানে একটা স্পর্শক বানাবো, আঁকবো অরিজিন আর এটা দিয়ে একটা দেখো স্ট্রেট লাইন চলে যাবে, ঠিক আছে, যেটা অন ফিগার নাম্বার কোথায় 4 নম্বরে দেখানো হয়েছে। দেখো অরিজিন থেকে এর গা বেয়ে একটা স্ট্রেট লাইন টানা হয়েছে, গা ঘেঁষে একদম, ঠিক আছে, যেখান দিয়ে যাবে তোমার কার্ভটা সেই গা বরাবর আমরা এটা
স্ট্রেট লাইন টেনেছি। সো এই স্ট্রেট লাইনটাই রিপ্রেজেন্ট করছে যে কিসের পথে, স্ট্রেট লাইনটা তো লিনিয়ার, তো এইটাই রিপ্রেজেন্ট করছে কি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সকে। ফলে এই লাইনের যে কোনো একটা পয়েন্টে সেই মুহূর্তে কারেন্ট আর সেই মুহূর্তে ভোল্টেজ, এই দুটো অনুপাত করলে, ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট করলে আমরা এই রেজিস্ট্যান্সের মানটা জানতে পারবো। সেখানে দেখো, ধরো কোন একটা মুহূর্তে জেনারেটরে 0.2 অ্যাম্পিয়ার ফিল্ড দিয়ে কারেন্ট যাচ্ছে আর সেই মুহূর্তে ভোল্টেজ তৈরি হচ্ছে 200। সো আমরা 200 ডিভাইডেড বাই 0.2 করলে পরে আমরা কি পাবো, একটা সামথিং মান পাবো। তো কত পাবো, সো 1000। সো আমরা দেখতে পাচ্ছি 1000, এই ক্ষেত্রে মানটা হবে হচ্ছে 200 ডিভাইডেড বাই 0.2 করলে দেখো 1000 পাবে। সো 1000 ওহম, তার মানে এই লাইনটা হচ্ছে 1000 ওহম রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করছে, মানে তার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স জেনারেটরের হচ্ছে 1000 ওহম। মানে 1000 ওহমের বেশি হয়ে গেলে কি হবে, টোটাল ফিল্ড সার্কিটের বাধা 1000 ওহমের বেশি হয়ে গেলে এই জেনারেটরটা ভোল্টেজ বিল্ড আপ করতে পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। এইভাবে আমরা আইডেন্টিফাই করি, আমরা কার্ভে এটা দেখব। তো এই কার্ভে দেখো এফবি, এই এফবি সরি এখানে ভোল্টেজটা হচ্ছে ও টু এফ পর্যন্ত, এই মানটা ও টু এফ পর্যন্ত যতটা ভোল্টেজ সেক্ষেত্রে এটা 200 ডিভাইডেড বাই ও এইচ মানে কারেন্টটা, এর কারেন্টটা হচ্ছে 0.2, এই দুটোই করলে পরেই এই লাইনটা পাবো। তুমি সিমিলার ওয়েতে এখানে একটা পয়েন্ট নিতে পারো, এই পয়েন্টটা এখান থেকে একটা স্ট্রেট লাইন নিচে নামাবে, ফিল্ড কারেন্ট তখন কত দেখবে, আর এখান থেকে একটা মানে লম্ব টানবে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসের দিকে, ফলে এখানে ভোল্টেজটা কত হবে, সেই মুহূর্তের ভোল্টেজ আর সেই মুহূর্তের কারেন্ট এই দুটোকে ভাগ করলে স্ট্রেট লাইনের মান দেখবে প্রত্যেকটা ক্ষেত্রেই সেম বেরোবে। তো যেটা এই ক্ষেত্রে আমাদের উদাহরণে 1000 হয়েছে। দেখো এই দেখো আমাদের এখানে ম্যাথমেটিক্সটা করা হয়েছে। ঠিক আছে, সো আলটিমেট এটাই ছিল হচ্ছে ওভারভিউ অফ হচ্ছে কি আমাদের হচ্ছে ডিসি ভোল্টেজ বিল্ড আপ অফ ডিসি শান্ট জেনারেটর, যেটা হচ্ছে সেলফ এক্সাইটেড। সো আজকের টপিক এই পর্যন্তই ছিল। সো থ্যাংক ইউ। আমরা নেক্সট টপিকে আমরা আরো অন্যান্য প্যারামিটার এবং তার কিছু ম্যাথমেটিক্স নিয়ে ঢুকে পড়বো। সো ওভারঅল ভিডিওটা সবাই বুঝতে পেরেছো? এটা ভালো লাগলে অবশ্যই জানাবে, যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা কমেন্টে লিখবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই থাকলো।